ওয়েলকাম টু অডিও বুকিশ বাই মাকসুদ। এখানে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে শোনাবো আপনাদের। আজকে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা হেমু সিরিজের দ্বিতীয় বই দরজার পাশে। আজ পঞ্চম পর্ব। কেউ বলেনি, আমি অনুমান করেছি। আপনাদের দুজনের চরিত্রে কোনো মিল নেই, আবার একই সঙ্গে অসম্ভব মিল। ও আপনাকে যে পরিমাণ ভালোবাসে, আপনি ওকে ঠিক সেই পরিমাণই ভালোবাসেন, আবার ভালোবাসেনও না। আমার দুজনের চরিত্রে এক ধরনের নির্লিপ্ততা আছে, যেন কোনো কিছুতেই কোনো কিছু আসে যায় না। চোরের টিভি নিয়ে যাওয়া আর বাড়ির প্রধান ব্যক্তির মৃত্যু, এই দুটি ঘটনা আপনাদের কাছে একই রকম। মায়ের মৃত্যুতে রফিক নিশ্চয়ই কান্নাকাটি করেনি? না, করেনি। আপনি যে নিজ থেকে চলে এসেছেন, এই নিয়েও সে নিশ্চয়ই কোনো মাতামাতি করেনি? মাতামাতি করা ওর স্বভাব না। মা মারা গেছে, এক ফোঁটা চোখে জল নেই, আরাম করে ঘুমোচ্ছে। হাঁপিয়ে শুয়ে পড়ুন। 3 দিন 3 রাত ঘুম হয়নি, নিশ্চয়ই আপনারও ঘুম পাচ্ছে। আর আমার কথা হেলাফেলা করে ফেলে দেবেন না। আমার ইনটুইশন ক্ষমতা খুবই ভালো। আপনাদের দুজনের ব্যাপারে যা বলছি তা শুধু অনুমান থেকে বলছি না, ইনটুইশন থেকে বলছি। আপনি ওকে ছেড়ে যাবেন না। ছেড়ে তো যাচ্ছি না, ছেড়ে যাবার কথা বলছেন কেন? রফিকের চাকরি বাকরি নেই, ও এখন নানান অভাব অনটনের মধ্যে থাকবে। আপনার ভাইয়া ক্রমাগত আপনাকে বুঝিয়ে যাবেন, এই জন্যই বলছি। প্রকৃতির সুন্দর একটা পরিকল্পনা নষ্ট করা ঠিক হবে না। জ্যোতি গম্ভীর গলায় বলল, পরিকল্পনা যদি প্রকৃতির হয় তাহলে তো প্রকৃতি সেই পরিকল্পনা নষ্ট করতে দেবে না। প্রকৃতি তার পরিকল্পনা ঠিক রাখার চেষ্টা খানিকটা করে, বেশি না। দুজন স্বাধীন মানুষকে প্রকৃতি দড়ি দিয়ে পাশাপাশি বেঁধে রাখবে না। জ্যোতি কিছুক্ষণ নিঃশব্দে আমার দিকে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে উঠল। রফিকের ঘুম ভাঙল হাসির শব্দে। সে বিছানা ছেড়ে উঠে এলো। আমাকে দেখে মোটেই বিস্মিত হলো না, যেন এটাই স্বাভাবিক। সে আমার সামনে বসতে বসতে বলল, দুঃস্বপ্ন দেখেছি। আমি হাই তুলতে তুলতে বললাম, তুই মোটেই দুঃস্বপ্ন দেখিসনি। সুবেশ সাদিকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না। রফিক শুকনোমুখী বলল, আমি তো দেখলাম, মাকে স্বপ্ন দেখলাম। মা বলল, হ্যাঁ রফিক, তোর তো চাকরি বাকরি কিছু হবে না, তুই খাবি কি? বৌমা সঙ্গে থাকলেও একটা কথা ছিল, সেও থাকবে না। আমি আবার বললাম, সুবেশ সাদিকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না, তোর চাকরি ঠিকই হবে, আর জুথিও তোকে ছেড়ে কোথাও যাবে না। স্বপ্নটা এত স্পষ্ট। মা আমার বিছানার পাশে বসেছিল, আমার বাঁ হাতটা ধরেছিল। জ্যোতি আবারও খিলখিল করে হেসে উঠল। কে বলবে আজই এ বাড়িতে একজন মানুষ মারা গেছে? হাসির শব্দে আকৃষ্ট হয়ে বোধহয় বিড়ালটা ঘরে ঢুকেছে। সম্ভবত সে বুঝতে পারছে এই বাড়িতে এখন আর মৃতের ছায়া নেই। পত্রিকার প্রথম পাতায় খবর ছাপা হয়েছে, শিরোনাম, মন্ত্রী অপসারিত, তদন্ত টিম। মোবারক হোসেন সাহেবের যে ছবি ছাপা হয়েছে তা দেখে সবার মনে হতে পারে তিনি অপসারিত হওয়ার কারণে খুব আনন্দ পাচ্ছেন। তার মুখ হাসিতে ভরা, ডান হাতের দুটি আঙুলের বিজয়ের ভি চিহ্ন দেখাচ্ছেন। সাংবাদিকদের রসবোধ প্রবল, বেছে বেছে এই ছবিটি তারা চেপেছে। ভেতরের খবরের সঙ্গে বিজয়ের ভি চিহ্ন মোটেই সম্পর্কিত নয়। খবর হলো, মোবারক হোসেন মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সরকার এই সমস্ত অভিযোগ তদন্তের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছেন। মন্ত্রীর পাসপোর্ট আটক করা হয়েছে এবং তার দেশ ত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জমাট খবর, বিশেষ প্রতিবেদকের নেওয়া ইন্টারভিউ ছাপা হয়েছে। আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি? মোবারক হোসেন সাহেব বলছেন, 48 ঘন্টা পর আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে যাচ্ছেন? খবর শোনার পর আপনার মনের অবস্থা কি হয়েছিল? বিস্মিত হয়েছিলাম। দুঃখিত হননি? দুঃখিত হবার কারণ ঘটেনি। মন্ত্রীর তেমন লোভনীয় কিছু না। মন্ত্রিত্ব লোভনীয় না হতে পারে, কিন্তু শোনা যাচ্ছে আপনার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়েছে, তদন্ত হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে। হতে পারে বলছেন কেন? অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হওয়াটাই কি অবশ্যম্ভাবী নয়? আপনার কি ধারণা অভিযোগ প্রমাণিত হবে? অভিযোগ কি তাই তো এখনো জানি না। জানলে বুঝতে পারতাম যে অভিযোগ প্রমাণিত হবে কিনা। আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, এটা কি সত্য? সত্য নয়। আমার পাসপোর্ট আমার সঙ্গে আছে। সঙ্গে না থাকলেও কোনো ক্ষতি ছিল না। এই মুহূর্তে দেশের বাইরে যাবার আমার কোনো ইচ্ছা নেই। পরিস্থিতি সম্পর্কে আপনার ব্যাখ্যা কি? ভুল বোঝাবুঝি হয়েছে, এর বেশি কিছু না। আপনি রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন, এটা কি সত্যি? আমি নিজে কি ভাবছি না ভাবছি তা আমার চেয়ে সাংবাদিকরা বেশি জানেন বলে সবসময় লক্ষ্য করেছি। কাজেই কিছু বলতে চাচ্ছি না। ইন্টারভিউ এখানে শেষ হলেও স্টোরি শেষ না। প্রতিবেদক এর পরেও কিছু লিখেছেন, যেমন প্রাক্তন মন্ত্রী মহোদয়কে সাক্ষাৎকার গ্রহণকালে খুব হাসি খুশি দেখাচ্ছিল। যদিও এই আপাত খুশির পুরোটাই যে অভিনয় তা বুঝতে কষ্ট হচ্ছিল না, কারণ এ প্রতিবেদক জানতে পেরেছেন রাজনৈতিক সংকটের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী মহোদয়ের পারিবারিক জীবনেও সংকট দেখা যাচ্ছে।
তার একমাত্র পুত্র দীর্ঘদিন যাবৎ নিখোঁজ। ব্যাপক অনুসন্ধানেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাক্তন মন্ত্রী মহোদয়কে তার পুত্র সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, নিতান্ত ব্যক্তিগত বিষয় আমি আপনার সঙ্গে আলাপ করব না। প্রাক্তন মন্ত্রী মহোদয়ের স্ত্রীও গুরুতর অসুস্থতার কারণে সম্প্রতি গুলশানের এক ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। প্রাক্তন মন্ত্রীর একমাত্র কন্যাও মানসিকভাবে অসুস্থ। তিনি দীর্ঘদিন যাবৎ একজন মনোবিশ্লেষণ চিকিৎসকের চিকিৎসাধীন। জানা গেছে তার অসুস্থতা সম্প্রতি আরও বৃদ্ধি পেয়েছে। খবরের কাগজের কোনো খবর দ্বিতীয়বার পড়া যায় না। এটা আমি দ্বিতীয়বার পড়লাম। দ্বিতীয়বার পড়ে মনে হলো প্রতিবেদক সাক্ষাৎকারে বিশেষ সুবিধা করতে পারেননি। মোবারক হোসেন সাহেব তাকে কোণঠাসা করে ফেলেছিলেন। সেই শোধ তিনি নিয়েছেন কন্যার অসুস্থতার খবর দিয়ে। সত্যের সঙ্গে খানিকটা মিথ্যা ঢুকিয়ে দিয়েছেন। 10টি সত্যের সঙ্গে একটি মিথ্যা মিশিয়ে দাও, দেখবে মিথ্যাটি সত্য বলে মনে হবে। কেউ এই মিথ্যা আলাদা করতে পারবে না। কিন্তু 10টি মিথ্যার সঙ্গে যদি একটি সত্য মিশাও, তাহলেও কিন্তু সত্য সত্যই থাকবে, মিথ্যা হবে না। এটা আমার বাবার বাড়ি নয়, এটা আমার নিজের কথা। এসব এখনও পরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষা শেষ হলে আমি যদি পুরোপুরি নিশ্চিত হই, তাহলে লিখে ফেলা যাবে। মোবারক হোসেন সাহেবের বাড়িতে একবার যাওয়া দরকার। কখন যাব বুঝতে পারছি না। সবচেয়ে ভালো হয় গভীর রাতে উপস্থিত হলে। রাত 10টায় কোনো বিশিষ্ট মানুষের বাড়িতে গেলে সম্ভাবনা প্রায় 100 ভাগ যে বলা হবে এত রাতে উনি কারোর সঙ্গে দেখা করেন না। 11টার দিকে গেলে বলা হবে উনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু রাত 1টায় উপস্থিত হলে সম্ভাবনা প্রায় 90 ভাগ যে বিশিষ্ট ব্যক্তি উদ্বিগ্ন মুখে উঠে আসবেন। কাজেই গভীর রাতে যাওয়াই ভালো। আমি পাঞ্জাবি গায়ে দিলাম, বড় ফুপার অফিসে যাব। মাসের 1 তারিখ টাকাটা নিয়ে আসা দরকার। টাকা পেলে এ মাসেও ফুপার বাড়িতে যাব না। ফুপা অফিসে ছিলেন। আমাকে দেখে বিরস গলায় বললেন, এসো এসো, মনে মনে তোমাকে এক্সপেক্ট করছিলাম। টাকা দিতে এসেছি ফুপা। বুঝতে পারছি, টাকার কথা সবারই মনে থাকে। সংসারটাকে সাধু সন্ন্যাসীদের সবচেয়ে বেশি মনে থাকে। বসো, চা খাও। আপনার সামনে সামনে বসবো না খানিকটা দূরে বসবো? সামনেই বসো। আপনি ভালো আছেন তো ফুপা? ভালো আছি। বাসার অন্য সবাইও ভালো আছে। কাজেই সামাজিক প্রশ্নোত্তর পর্ব শেষ। চাকরি দিতে বলবো? কফি দিতে বলুন। বড় দরের কোনো অফিসারের কাছে গেলে কফি খেতে ইচ্ছে করে। ইচ্ছে করলেও খেতে পারবে না, কফি নেই। বেশ, তাহলে চা। ফুপা চায়ের কথা বললেন। তার সেক্রেটারিকে বললেন খানিকক্ষণ ব্যস্ত থাকবেন, কেউ যেন না আসে। ফুপার মুখ থেকে বিরস ভাবটা কেটে যেতে শুরু করেছে। হেমু? জি স্যার। ফুপা ভুরু কুচকে বললেন, স্যার বলছো কেন? তোমার উদ্ভট ধরনের রসিকতা আমার সঙ্গে কখনো করবে না। আমি তোমাকে গোটা 10 প্রশ্ন করব, তুমি হ্যাঁ এবং না এর মধ্যে জবাব দেবে। সব প্রশ্নের জবাব তো ফুপা হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যায় না। আমি এমনভাবে প্রশ্ন করব যেন হ্যাঁ না দিয়ে জবাব দেওয়া যায়। ফুপা, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে হ্যাঁ না দিয়ে জবাব দিলেও জবাব সম্পূর্ণ হয় না। যেমন আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি যার জবাব হ্যাঁ না দিয়ে দেওয়া সম্ভব, কিন্তু জবাব হয় না। উদাহরণ দাও। যেমন ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আগে আপনি যেমন চুরি করতেন এখনও কি করেন? এর উত্তর কি হ্যাঁ না দিয়ে হবে? আপনি যদি বলেন না, তার মানে হবে এখন আপনি চুরি করেন না ঠিকই, কিন্তু আগে করতেন। চুপ করো। জি ফুপা, চুপ করলাম। তোমার টাকা আলাদা করে রেখেছি, নিয়ে যাও। থ্যাঙ্কস। চা দিয়ে গেছে। ফুপা গম্ভীর মুখে চায়ের চুমুক দিচ্ছেন। মনে হচ্ছে ওষুধ খাচ্ছেন। অথচ চাটা ভালো হয়েছে। এসি লাগানো ঠান্ডা ঘরে বসে গরম চা খাওয়ার আনন্দই আলাদা। হিমু? জি? তুমি কি মিথ্যা কথা বলো? আগে কম বলতাম, এখন একটু বেশি বলি। কেন বলো? একটা পরীক্ষা করছি ফুপা। 10টা সত্যের সঙ্গে একটা মিথ্যা বলে পরীক্ষা করছি সত্যের ক্ষমতা কেমন। এক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা। থামো। আমি থামলাম। ফুপা ড্রয়ার থেকে খাম বের করলেন। তিনি টাকা ঠিকই আলাদা করে রেখেছেন। খামের ওপর আবার নাম লেখা। হেমু? জি? মিথ্যা বলবে না। যা জিজ্ঞেস করব সত্যি জবাব দেবে। তুমি আমার বাড়িতে যাওনি ঠিকই, কিন্তু আমার ধারণা বাদল এর মধ্যে কয়েকবার তোমার সঙ্গে দেখা করেছে। সত্যি না মিথ্যা? আংশিক সত্য। কয়েকবার আসেনি, একবার এসেছে, তবে বেশিক্ষণ ছিল না, অল্প কিছু সময় ছিল। আমার ধারণা এই আধ ঘন্টা তুমি তাকে গাছ বিষয়ক কোনো বক্তৃতা দিয়েছ। আপনার ধারণা সত্যি। আমি গাছের রোগ নিরাময়ের ক্ষমতার কথা ওকে বলেছি। আফ্রিকান জুলু জাতির মধ্যে এই ধরনের নিয়ম প্রচলিত। গুরুতর অসুস্থ কোনো মানুষ শেষ চিকিৎসা হিসেবে স্বাস্থ্যবান কোনো গাছকে জড়িয়ে ধরে দিনের পর দিন পড়ে থাকে। তাদের ধারণা গাছ এতে তাকে জীবনী শক্তি দেয়। প্রায় সময় দেখা যায় স্বাস্থ্যবান গাছটা রোগগ্রস্ত হয় আর মানুষটা সেরে ওঠে। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমিও তাই ধারণা করেছিলাম।
ও আইডিয়া পেয়েছে তোমার কাছ থেকে। কয়েকদিন ধরেই দেখছি ও আমাদের বাড়ির পেছনের আম গাছটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এসব কি? জবাব দেয় না, হাসে। ওর তো কোনো অসুখ বিসুখ নেই, শুধু শুধু গাছ জড়িয়ে ধরে আছে কেন? অসুখ বিসুখ নেই বলছে কেন? ওর অসুখ ওর মাথায়, ওর ব্রেন ডিফেক্ট। আমি নিচু গলায় বললাম, ব্রেন ডিফেক্টের ক্ষেত্রে গাছ চিকিৎসায় লাভ হবে কিনা কে জানে। কাজ হলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে, দেখা যাবে বাদল সুস্থ হয়ে গেল, কিন্তু গাছটার হয়ে গেল ব্রেন ডিফেক্ট। হিমু, তুমি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো? যে না ফুপা, আমি সিরিয়াসলি ভাবছি গাছের ব্রেন ডিফেক্ট হয় কিনা। যদি হয় তাহলে গাছ কি করে? শোনো হিমু, তোমার কাছে আমি আরেকটা প্রপোজাল দিচ্ছি। দিন। তুমি মেস ছেড়ে দিয়ে অন্য কোনো মেসে যাও, যাতে বাদল তোমাকে খুঁজে বের করতে না পারে। 500 বদলে আমি তোমাকে 1000 করে টাকা দেবো। শুধু চাই না, আই উইল রিমেন এভার গ্রেটফুল। ছেলেটাকে তোমার ইনফ্লুয়েন্স থেকে বাঁচাতে হবে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে সারিয়ে তোলা যেত, এতে সমাজের একটা উপকার হতো। আচ্ছা, তুমি কি বিয়ে করে সংসারী হবার কথা ভাবো? তাই ভাবি। তাহলে বিয়ে করে ফেলো, বিয়ের যাবতীয় খরচ আমি দেব। একটা শিক্ষিত মেয়ে বিয়ে করো, আমি মেয়েটার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। তোমরা দুজনে আমার বাড়িতেও থাকতে পারো, একতলায় 2টা ঘর আমি তোমাদের জন্য ছেড়ে দেব। ধীরে সুস্থে তোমরা আলাদা সংসার শুরু করবে। প্রস্তাব তো খুবই লোভনীয় মনে হচ্ছে পোপা। আমি যে শুধু প্রস্তাব দিচ্ছি তাই না, আই মিন ইট। তোমার যে একজন পরিচিত মেয়ে আছে রূপা, ও কি তোমাকে বিয়ে করতে রাজি হবে? বুঝতে পারছি না, কখনো জিজ্ঞেস করিনি। তাহলে জিজ্ঞেস করো, এখনই করো। টেলিফোন নাম্বার জানা আছে? আছে। দেন কল হার, আজকার। ফুপা টেলিফোন সেট এগিয়ে দিলেন। আমি হালকা গলায় বললাম, হ্যাঁ, তো তারা কিসের ফুপা? তারা আছে, তুমি টেলিফোন করো। আমার সামনে কথা বলতে তোমার যদি অস্বস্তি বোধ হয়, আমি উঠে যাচ্ছি। আপনাকে উঠতে হবে না। রূপাকে পাওয়া গেল। আমি গম্ভীর গলায় বললাম, কেমন আছো রূপা? সে অনেকক্ষণ কোনো কথা বলল না। হ্যালো রূপা, বলো, শুনছি। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। কীরকম ভালো? বেশ ভালো। তুমি হঠাৎ এতদিন পর টেলিফোন করলে কি মনে করে? জরুরি কাজে টেলিফোন করলাম। আমার সঙ্গে তো তোমার জরুরি কাজ থাকার কথা না। রেগে রেগে কথা বলছি কেন রূপা? রেগে রেগে কথা বলার কারণ আছে বলেই রেগে রেগে বলছি। তুমি তোমার আস্তানা আবার বদলেছ। পুরনো ঠিকানায় খোঁজ নিতে গিয়ে আমি হতভম্ব। তুমি যে ঘরে থাকতে সেখানে গুন্ডা ধরনের এক লোক লাল রঙের একটা হাফ প্যান্ট পরে শুয়েছিল। আমি হতভম্ব। কি যে ভয় পেয়েছিলাম। তোমার কি উচিত ছিল না আমাকে ঠিকানা বদলের ব্যাপারটা জানানো? অবশ্যই উচিত ছিল। তোমার কি উচিত ছিল না আমার জন্মদিনে আসা? আমি রাত 11টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি। থাকে সব, এখন তোমার জরুরি কথা বলো। রূপা, তুমি কি বিয়ের কথা ভাবছো? কি বললে? তুমি বিয়েটির কথা ভাবছো নাকি? পরিষ্কার করে বলো, কি বলতে চাও? জানতে চাচ্ছিলাম, আমি যদি তোমাকে বিয়ের কথা বলি, তুমি কি রাজি হবে? অল্প কথায় উত্তর দাও, কুইজ ধরনের প্রশ্ন, হ্যাঁ অথবা না। রূপা শীতল গলায় বলল, তোমার এই জাতীয় রসিকতা আমার ভালো লাগে না। তুমি যে জীবনযাপন করো তাতে এই ধরনের রসিকতার হয়তো গুরুত্বপূর্ণ স্থান আছে, আমার জীবনে নেই। তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট তোমার জীবন নিয়ে করতে পারো, আমি পারি না। তুমি আসল প্রশ্নের উত্তর দাওনি। সত্যি যদি উত্তর চাও তাহলে বলছি, তুমি চাইলে আমি রাজি হব। আমি জানি তা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তারপরেও রাজি হব। আমি যে রাজি হব তাও কিন্তু তোমার জানা। আচ্ছা রূপা, রাখি কেমন? টেলিফোন নামিয়ে আমি করুণ চোখে পোপার দিকে তাকালাম। পোপা বললেন, মেয়ে কি বলল? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হেসে ফেলল। এখনও বোধহয় হাসছে। আপনার কথা টেলিফোন করতে গিয়ে আমি একটা লজ্জার মধ্যে পড়লাম। রূপা এমনভাবে হাসছে যেন পাগলের প্রলাপ শুনল। ফুপা আজ উঠি? ফুপা ক্লান্ত গলায় বললেন, আজ তারিখ কত? আজ হলো আপনার 22শে চৈত্র। বাংলা তারিখ দিয়ে কী করবে, ইংরেজিতে বলো। এপ্রিলের 5 তারিখ। দিন তারিখ কি সব মুখস্থ থাকে? সব দিন থাকে না, আজকেরটা আছে। আজ পূর্ণিমা, প্রতিপাদে শুরু হবে। প্রতিপাদ ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলতে যাচ্ছিলাম তার আগেই কোপ আমাকে থামিয়ে দিলেন। বিরক্ত মুখে বললেন, তুমি যাও, পূর্ণিমা দেখো গিয়ে, ভালো করে দেখো। আসলে অনেকদিন পূর্ণিমা দেখা হচ্ছে না। জ্যোৎস্না রাতে পথে বের হলে পূর্ণিমা দেখা যায় না, তার জন্য দীর্ঘ প্রস্তুতি লাগে। পূর্ণিমা দেখতে হলে শরীর হালকা করতে হয়। সারাদিনে কখনো গুরুভোজন করা যাবে না, অল্প আহার, ফলমূল, দুধ। দিনে কখনো চোখ মেলা যাবে না। সূর্যালোক দেখা বা গায়ে রোদ লাগানো পুরোপুরি নিষিদ্ধ। চাঁদ আকাশের মাঝে মাঝে পর্যন্ত উঠলে তবেই চোখ মেলা যাবে। তবে তার আগে বরফ শীতল পানিতে গোসল করে নিতে হবে। পূর্ণিমা দেখতে হবে বনে গিয়ে। আশেপাশে ইলেকট্রিকের আলো, কুপির আলো বা মোমের আলো কিছুই থাকবে না। জ্যোৎস্না দেখা যাবে, তবে চাঁদের দিকে একবারও তাকানো যাবে না। সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতে পারবে না।
এমন কঠিন নিয়মকানুনে এখনো জ্যোৎস্না দেখা হয়নি। তাছাড়া এভাবে জ্যোৎস্না দেখা দুর্বল চিত্তের মানুষের জন্য নিষিদ্ধ। এরা সৌন্দর্যের এই রূপ সহ্য করতে পারে না, প্রচণ্ড ভাবাবেশ হয়, যার ফল হয় সুদূর প্রসারী। জ্যোৎস্নার অলৌকিক জগতে একবার ঢুকে গেলে লৌকিক জগতে ফিরে আসা নাকি কখনোই সম্ভব হয় না। খুব শিগগিরই এক রাতে জ্যোৎস্না দেখতে যাব। এদিকের কাজটা একটু গুছিয়ে নিই, রফিকের সমস্যাটা মিটে যাক। মনে অশান্তি রেখে চন্দ্রস্নাত পৃথিবী দেখার নিয়ম নেই। বেল টিপতেই মোবারক হোসেন সাহেব নিজেই দরজা খুলে দিলেন। সহজ গলায় বললেন, এসো হিমু। যেন তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। সাধারণ মানুষ থেকে মন্ত্রী পর্যায়ে ওঠা খুব কঠিন, কিন্তু নেমে আসাটা অত্যন্ত সহজ। মোবারক সাহেবকে দেখে তাই মনে হচ্ছে। উনার পরনে সাদা লুঙ্গি, খালি গা, কাঁধে ভেজা গামছা। তিনি সহজ গলায় বললেন, শরীরটা তেতে আছে, ভিজে গামছা দিয়ে রাখলাম, এতে শরীর ঠান্ডা থাকে। কোনো খবর আছে হেমু? না, খবর নেই। আপনার খবর নিতে এসেছি। আমার খবর নেওয়ার জন্য তো বাড়িতে আসার দরকার পড়ে না। পত্রপত্রিকায় রোজই কিছু না কিছু বেরোচ্ছে। পত্রিকা পড়ো না? মাঝে মাঝে পড়ি। আমার খবর সব আপ টু ডেট জানো তো? কিছু কিছু জানি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এটা জানো? না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বুদ্ধিমান লোক মাঝে মাঝে প্রথম শ্রেণীর বোকার মতো কাজ করে। আমিও তাই করেছি। টাকা পয়সা অনেক ব্যাংকেই ছিল, ছিল আমার নিজের নামে। কিছু যে অন্যের নামে রাখা দরকার, কিছু ক্যাশ দরকার, এটা কখনো মনে হয়নি। আপনার ব্যাংকে কত টাকা আছে? জবাব দেওয়ার আগে মোবারক হোসেন সাহেব আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, 5 কোটি টাকার মতো। আমরা ঠিক আগের মতো বারান্দায় বসলাম। মোবারক হোসেন সাহেব ইজি চেয়ারে শুয়ে মোড়ায় পা তুলে দিলেন। তিতলিকে ডেকে বললেন টক দই দিতে। হেমো, জি স্যার। 5 কোটি টাকা আছে জানার পরেও তুমি দেখি তেমন অবাক হওনি। 5 কোটি টাকা যে কত টাকা সেই সম্পর্কে বোধহয় তোমার ধারণা নেই। অনেক টাকা তা বুঝতে পারছি। পারছো বলে মনে হয় না, অনেক তো বটেই। সেই অনেকটা কত অনেক তা কি জানো? 5 কোটি টাকা দিয়ে কি করা যায় বলো তো? 5 কোটি দেশলাই কেনা যায়। একটা দেশলাইয়ের দাম 1 টাকা। তবে একসঙ্গে এত টাকার দেশলাই কিনলে কিছুটা বোধহয় সস্তায় দেবে। 8 আনা পিস পাওয়া যেতে পারে। তাহলে 10 কোটি দেশলাই পাওয়া যাবে। সেই জীবনে আর দেশলাই কিনতে হবে না। তুমি ব্যাপারটাকে ফানি সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। ফানি সাইডে নেবার দরকার নেই। 5 কোটি টাকা যে কী পরিমাণ টাকা আমি অন্যভাবে তোমাকে ধারণা দিই। ধরো তুমি টাকাটা যদি শুধু ব্যাংকে রেখে দাও, তাহলে কি হবে? 15% রেটে ইন্টারেস্ট কত আসে? মনে মনে হিসেব করতে পারো। 55, 5 টাইমস 15 ডিভাইডেড বাই। আমি তাকিয়ে আছি। মোবারক হোসেন সাহেব চোখ বন্ধ করে হিসাব করে যাচ্ছেন। তিতলি যখন এসে বলল, বাবা দই নাও, তখন বিরক্ত মুখে চোখ মেললেন। তার হিসাবে গণ্ডগোল হয়েছে। অসময়ে আসার জন্য তিনি মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছেন। তিতলি বলল, বাবা আমি কি তোমাদের সঙ্গে বসবো? আমাদের সঙ্গে বসার দরকার কি? বারান্দায় চা দিতে বলেছি, এই জন্যই বসতে চাচ্ছি। সে আমার মুখোমুখি চেয়ার টেনে বসল। বাবাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমাকে বলল, ভাইয়ার কোনো খোঁজ পেয়েছেন? না। খোঁজার চেষ্টা করেছেন? না, তাও করিনি। এই সত্যি কথাটি যে বললেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এসেছেন কি জন্যে? আমাদের দুর্দশা দেখতে? আমি সহজ গলায় বললাম, আমি আসলে একটা সুপারিশ নিয়ে এসেছি। একজনের চাকরি বিষয়ে একটা সুপারিশ। আমার এক বন্ধুর চাকরি চলে গেছে। পুরোপুরি এখনো যায়নি, সামান্য সুতায় ঝুলছে। আপনার বাবার সুপারিশে হয়তো তার চাকরিটা হবে। তিতলি বিস্মিত চোখে তাকিয়ে রইল। মোবারক হোসেন সাহেব কৌতূহলী গলায় বললেন, তুমি কি সত্যি সুপারিশ নিতে এসেছো? জি স্যার। সবাই তো মন্ত্রিত্ব থাকাকালীন সময়ে নানান সুপারিশ নিয়ে আসে। আমি এসেছি যখন আপনার মন্ত্রিত্ব নেই, কিছুই নেই। তুমি তাহলে জেনে শুনে এসেছো যে আমার সুপারিশে কাজ হবে না? তা নয় স্যার, আমি জানি আপনার সুপারিশে এখন অনেক বেশি কাজ হবে, কারণ সবাই জানে আপনি আবার স্টেজে আসবেন। আসার সম্ভাবনা অনেক বেশি। যদিও এখন আপনি কেউ না, নোবডি, তবু ভবিষ্যতের কথা ভেবে তারা আপনাকে খুশি রাখবে। যার সুপারিশ করতে এসেছো তার নাম কি? সুপারিশ কার কাছে করতে হবে? আমি পকেট থেকে কাগজ বের করতে করতে বললাম, সব এখানে লেখা আছে স্যার। ও আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর নাম রফিক। তুমি বসো, আমি টেলিফোন করে দেখি তোমার কথা সত্যি কিনা পরীক্ষা হয়ে যায়। আমি চুপচাপ বসে রইলাম। তিতলি নামের রাগী এবং অহংকারী মেয়েটি আমার সামনে বসে আছে। তার ঠোঁটে হাসির ক্ষীণ আভাস। কি মনে করে সে হাসছে কে জানে। আমি বললাম, আপনার মা কেমন আছেন? ভালো না। ওনার ঠিকানাটা আমাকে দেবেন? ওনাকে একটু দেখতে যাব। কেন? এমনি যাব। আপনি বিনা উদ্দেশ্যে কিছু করেন না, আপনার কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা বলুন, তারপর ঠিকানা দেব।
উদ্দেশ্য বলার সময় হলো না, মোবারক হোসেন সাহেব ফিরে এসেছেন। তিনি ইজি চেয়ারে বসতে বসতে বললেন, হেমু, তুমি তোমার বন্ধুকে আগামীকাল চাকরিতে জয়েন করতে বলো, আমি কথা বলেছি। ধন্যবাদ স্যার, আমি তাহলে উঠি? বসো, চা খেয়ে যাও, চা আনছে। এদের বাড়ির বড়বাবু চা দিয়ে গেছে। মোবারক হোসেন সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তিতলি চায়ের কাপ মুখের কাছে নিয়ে নামিয়ে রেখেছে। মনে হচ্ছে কিছু বলবে। কি বলবে তা গোছাতে সময় লাগছে। সে বাবার দিকে কঠিন চোখে তাকালো। মোবারক হোসেন সাহেব বললেন, তোর কি হয়েছে? কিছু হয়নি। এরকম করে তাকাচ্ছিস কেন? যেভাবে আমি তাকাই সেভাবেই তাকাচ্ছি। তুই এখান থেকে যা, আমি হিমুর সঙ্গে কথা বলবো। যা বলার আমার সামনেই বল, আমি কোথাও যাব না। সে আবারও চায়ের কাপ মুখের কাছে নিল, আবারও নামিয়ে রাখলো। মেয়েটির এই হঠাৎ পরিবর্তনের কোনো কারণ ধরতে পারছি না। আমি চা শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, আজ স্যার যাই, অন্য আরেকদিন আসবো। তিতলি বলল, অন্য দিন না, আপনি আর এই বাড়িতে আসবেন না। আর কেউ জানুক না জানুক, আমি জানি ভাইয়া নিখোঁজ হয়েছে আপনার কারণে। আপনাকে আমি এত সহজে ছাড়ব না। আমি আবার বসে পড়লাম। মোবারক সাহেব বললেন, কটা বাজে দেখো তো হিমু। স্যার, আমার সঙ্গে ধরে নেই। মোবারক হোসেন সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর ঘড়িতে কটা বাজে মা? তিতলি জবাব না দিয়ে উঠে পড়ল। তেজি ভঙ্গিতে সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেল। মোবারক সাহেব বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, মেয়েটা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে, টেনশন নিতে পারছে না, ঘন ঘন ইমোশনাল আউটবার্স্ট হচ্ছে। সুখের কথা হচ্ছে এসব আউটবার্স্টের স্থায়িত্ব অল্প, কিছুক্ষণের মধ্যে সে নিজেকে সামলে নেবে। হিমু, ওই শোবার ঘরে ঢুকে দেয়াল ঘুরিতে সময় কত হয়েছে দেখো তো। আমি ঘড়িতে দেখলাম 9টা 21। তিনি আবার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিজের মনে কথা বলছেন এমন ভঙ্গিতে বললেন, তিতলির মাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া দরকার। ব্যাংককের আমেরিকান হাসপাতাল ভালো চিকিৎসা করে, সেখানেই নেওয়ার কথা। নিতে পারছি না। টাকার সমস্যা তো আছেই, তার চেয়ে বড় সমস্যা আমাকে বাইরে যেতে দেবে না। একজনের কাছে টাকা চেয়েছিলাম, রাত 8টায় তার দিয়ে যাবার কথা। মনে হয় আর আসবে না। তোমার কি মনে হয়? না আসার সম্ভাবনাই বেশি। মানুষকে চেনা বড়ই মুশকিল। যার টাকা নিয়ে আসার কথা সেও বলতে গেলে কোটিপতি। তাকে কোটিপতি করেছি আমি। প্রয়োজনীয় পারমিটগুলোর ব্যবস্থা আমি করে দিয়েছি। হেমু, তোমার কি ধারণা এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে? স্যার, পৃথিবীতে মাত্র 2 ধরনের মানুষ আছে। 2 ধরনের? জি। আমি সমস্ত মানুষকে দুভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আছে হ্যাঁ মানুষ। এরাই দলে ভারী। বলতে গেলে সবাই এই দলে। মানুষের সব গুণ তাদের মধ্যে আছে, আবার দোষও আছে। কোনোটাই বেশি না, সমান সমান। প্রকৃতির সাম্যাবস্থা পছন্দ করে। একটা পরমাণুর কথাই ধরুন না কেন, পরমাণুতে নেগেটিভ চার্জের যতগুলি ইলেকট্রন আছে, পজিটিভ চার্জের ঠিক ততগুলি প্রোটন আছে। হ্যাঁ মানুষগুলি পরমাণুর মতো। আর দ্বিতীয় দলে আছে না মানুষ। মানুষের কোনো কিছুই তাদের মধ্যে নেই। তারা শুধু দেখতেই মানুষের মতো। আসলে এরা পিশাচ ধরনের। প্রকৃতির সাম্যাবস্থা নিতে এদের মধ্যে কাজ করে না। এদের মধ্যে কোনো রকম মমতা নেই। একটা খুন করে এসে হাত মুখ ধুয়ে ভাত খাবে, পান খাবে, সিগারেট টানতে টানতে একটা মজার গল্প করে ঘুমোতে যাবে। তাদের ঘুমে কোনো সমস্যা হবে না। কারণ না মানুষরা সাধারণত স্বপ্ন দেখে না, আর দেখলে দুঃস্বপ্ন কখন দেখে না। এই জাতীয় মানুষ তুমি দেখেছ? জি, দেখেছি। এই জাতীয় মানুষদের সঙ্গে আমি অনেকদিন ছিলাম। আমার মামারা সবাই এই জাতীয় মানুষ। বলো কি? আমার বড় মামা নিজে খুন হয়েছিলেন। কিছু লোকজন মাছ মারার বড় থ্রোট দিয়ে তাকে এফোর ওফর করে ফেলেছিল। এই অবস্থাতে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ডেথ বেড কনফেশন করে 4জন নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দিয়ে গেলেন। বললেন এরাই তাকে মেরেছে। ডেথ বেড কনফেশনের কারণে ওই 4জনের যাবজ্জীবন হয়ে গেছে। আশ্চর্য! আমার মেজ মামা গোটা 5 খুন করেছেন, অতি ধুরন্ধর ব্যক্তি। তাকে কেউ ফাঁসাতে পারেনি। বহাল তবিয়তে এখনো বেঁচে আছেন। 70-এর ওপর বয়স, চোখে দেখতে পান না। কেউ কাছে গিয়ে বসলে খুনের গল্প করে। এই গল্প বলতে পারলে খুব আনন্দ পান। তার কাছ থেকে শুনেছি মানুষ জবাই করলে কণ্ঠনালী দিয়ে ফুস করে গরম বাতাস বের হয়। চুপ করো! আমি গল্প থামি মোবারক সাহেবের মতোই পা নাচাতে লাগলাম। মোবারক সাহেব আধশোয়া অবস্থা থেকে উঠে বসলেন। তিক্ত গলায় বললেন, অবলীলায় তুমি এই গল্প করলে, তোমার খারাপ লাগলো না? না। ওদের রক্ত তো তোমার শরীরেও আছে। তা আছে। আমার বাবা দেখে শুনে ওই পরিবারই বিয়ে করেছিলেন, যাতে আমি মায়ের দিক থেকে 23টি ভয়াবহ ক্রোমোজোম নিয়ে আসতে পারি। আনতে পেরেছ? ঠিক ধরতে পারছি না। না মানুষদের কথা শুনলাম। সাধু সন্ন্যাসীরা কোন শ্রেণীর? যারা মহাপুরুষ, তাদের দলটা কি? তারাও না মানুষ। পিশাচ এবং মহাপুরুষ সবাই এক দলে। এরা মানুষ নন। এই জাতীয় কথাবার্তা কি তুমি সবসময় বলো, না আজ আমাকে বলছো?
সবসময় বলার সুযোগ হয় না। সুযোগ হলে বলার চেষ্টা করি। আমার কিছু শিষ্য আছে, এরা আগ্রহ নিয়ে আমার কথা শোনে, বিশ্বাসও করে। তুমি নিজেকে কোন দলে পেলো? না মানুষের দলে? জি না। তবে না মানুষ হবার চেষ্টা করছি। যদিও বা জানি চেষ্টা করে না মানুষ হওয়া খুব কঠিন। জন্মসূত্রে হতে হয়। আপনি যেমন জন্মসূত্রে না মানুষ। পিশাচ অর্থে বলছো নিশ্চয়ই? জি, পিশাচ অর্থেই বলছি। তবে পিশাচ না মানুষদের একটা বড় সুবিধা হচ্ছে, এরা খুব সহজেই মহাপুরুষ না মানুষ হতে পারে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কি শুনতে চাচ্ছেন পরবর্তীতে। ভালো থাকবেন।